অনির্বাণের জীবনে সিমরানকে এন্ট্রি নেওয়ার জন্য এবার রীতিমতো রায়কে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের মা রায়ের এই চিড়চিড়ে মেজাজের সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে যে এই একটা সুযোগ আছে আমার কাছে, এই লোহা গরম থাকতে থাকতে এই সময় আমাকে হাতড়াটা মেরে দিতে হবে। একবার যদি অনির্বাণের চোখে কোনো মতে রায়কে পাগল প্রমাণ করে আমি দিতে পারি, তাহলেই অনির্বাণ রায়কে সুস্থ করে তোলার জন্য অবশ্যই ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে ওকে মেন্টাল অ্যাসাইলামে অ্যাডমিট করতে বাধ্য হবে। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে অনির্বাণের মেয়ের দোহাই দিয়ে অনির্বাণের জীবনে সিম্মির এন্ট্রি করিয়ে ফেলতে হবে। এবং আমি যেটা এতদিন ধরে স্বপ্ন দেখে এসেছি, অবশেষে সেই স্বপ্নটা আমার পূরণ হবে। কারণ এমনি এমনি এরকম একটা মেয়ের কাছে আমি আমার ছেলেকে দিয়ে রীতিমতো যে পরিমাণে আমি ভুক্তভোগী হয়েছি, আমি কোনো মতেই চাই না যে অনির্বাণের বাকি জীবনটা এরকম করেই কাটুক। অন্যদিকে যখন রায়ের এই চিৎকার চেঁচামেচি শুরু করে, রায়ের এই মেজাজ হারানো থেকে শুরু করে সব কিছু, অনির্বাণের মা যখন নিজের ফোনে রেকর্ড করে অনির্বাণকে দেখায় এবং বলতে থাকে যে অনি একটু ভালো করে দেখ তোর বইয়ের কর্মকাণ্ডগুলো, নিজের সন্তানের প্রতি কীরকম অবহেলা করে এই মেয়ে। এবং ও রীতিমতো নিজের মেয়ের প্রতি অতিষ্ঠতা তৈরি হয়ে গিয়েছে। ও নিজের মেয়েকে নমিতার হাতে তুলে দিয়ে ও যেখানে ইচ্ছে সেখানে চলে যায়। এটা একটা পাগল মানুষের ধারাই সম্ভব। কোনো সুস্থ মানুষ কিন্তু নিজের সন্তানের প্রতি এরকম আচরণ করবে না। তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, আমি হয়তো বা যদি মুখে বলতাম তাহলে হয়তো বা তুই কোনো মতে বিশ্বাস করতে না, তার জন্য আমি ফোনে সবটা রেকর্ড করে রেখেছি। তুই চাইলে সিমিকে জিজ্ঞেস করে নিতে পারিস। অন্যদিকে সিমি বলতে থাকে যে হ্যাঁ, রায় ইদানিং খুব তাড়াতাড়ি মেজাজ হারিয়ে ফেলে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এটা হয়তো বা ওর ডেলিভারির পরে ওর মধ্যে একটা হরমোনাল চেঞ্জেস এসেছে। যেহেতু ওর ঘুম হচ্ছে না, বাচ্চা মাঝরাতে উঠে কাঁদছে, ওকে খাওয়াতে হচ্ছে, তাই হয়তো বা রায় এরকম হঠাৎ মেজাজ হারিয়ে ফেলছে। এবং আমি ইন্টারনেটে চেক করে দেখেছি আন্টি এটা সে ইটস কোয়াইট নর্মাল। ঠিক সেই মধ্যে সৈনিক বলতে থাকে যে নর্মাল তো ততক্ষণ পর্যন্ত থাকতো যতক্ষণ পর্যন্ত কিনা ও নিজের সন্তানের প্রতি এতটা মেজাজ না হারাতো। কিন্তু এখন তো ও রীতিমতো নিজের সন্তানকে কোন দিন যেন ও মারতে চলে যায়, সেই অবস্থায় পৌঁছে গিয়েছে। তার সত্ত্বেও আমি কী করে সিমি এই কথাটাকে এত অবহেলা করতে পারি বলো তো? কারণ আর যাই হোক না কেন, আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার নাতনি। আমার নাতনির যদি ওর কারণে কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে? আর আমি তো এখানে রায়ের কোনো খারাপ চাইছি না, আমি তো রীতিমতো এখানে রায়ের ভালো হোক সেটাই চাইছি। আমি চাই অনির্বাণ যে রায়ের যদি কোনো রকম কোনো মেন্টাল সমস্যা থেকেও থাকে তাহলে ওর যথারীতি ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করে তারপরে তুই বাড়ি নিয়ে আয়। কারণ এরকম একটা অসুস্থতা যদি রায়ের মাথায় বাসা বেঁধে বসে এবং এতে করে যদি আরও বেশি রায়ের অসুস্থতা বেড়ে যায় তখন কি হবে? তখন কিন্তু অনি সকলে মিলে ওর পরিবারের লোকেরা তোকেই দুষবে। তাই আমি বলছি যে আগে থেকে সাবধান হয়ে যা। তুই তোর মেয়েকে নিয়ে কেন এবার তো ভাবছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা সিম্মি আছে, সিম্মির কাছে তো তোর মেয়ে এমনি খুব ভালোভাবে ম্যানেজ হয়ে যায়, এবার সিম্মি বাচ্চাদেরকে ভালোভাবে ম্যানেজও করতে পারে। তাহলে তো তোর এতটা টেনশন করার কথা না। রাইয়ের অনুপস্থিতিতে সিম্মি তোর সন্তানকে ম্যানেজ করে নিতে পারবে। অন্য দিক থেকে তুই রাইকে সুস্থ সবল করে তোলা একটা ব্যবস্থা করতে পারবি নিশ্চিন্তে নির্দ্বিধায়। যেখানে সিম্মি আছে সেখানে তো টেনশন এত কিসে সেটাই তো বুঝতে পারছি না। তুই বরঞ্চ আমার কথা শোন, তুই একবার অন্তত রাইকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যা, সেখানে সে কী বলে সেটা বরঞ্চ একবার শুনে এত। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।